ক্লাস 12 সেমিস্টার 4 যারা দিচ্ছ তাদের জন্য আজকে কোয়ান্টাম থিওরির উপর যে ফর্মুলাগুলো, যে ডেরিভেশন গুলো, যে গ্রাফস গুলো, যে ডেফিনেশন গুলো তোমাদের বারবার করে পড়তে হবে এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তারই একটা লিস্ট আমি এখানে দিতে চলেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে মন দিয়ে, এবং প্রয়োজন মতো ভিডিও পজ করে বোর্ড থেকে তোমরা কিন্তু নোটসটা নিয়ে নেবে। তো প্রথমেই যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কোয়ান্টাইজড কোয়ান্টিটি বলতে কি বোঝায়। তোমরা অনেকেই ব্যাপারটা বোঝো কোয়ান্টাইজড কোয়ান্টিটি কি, কিন্তু পরীক্ষার খাতায় লিখতে গেলে গুলিয়ে ফেলতে পারো, লিখতে গিয়ে উল্টো পাল্টা হয়ে যেতে পারে। তাই স্টুডেন্টস, কোয়ান্টাইজড কোয়ান্টিটি কি এই ব্যাপারটা যে কোনো টেক্সট বইতে খুব ভালোভাবে লেখা আছে, সেটা পড়ে নিয়ে, সেটাকে বুঝে নিয়ে, সেটাকে কয়েকবার লিখে হাতের মধ্যে প্র্যাকটিস করে রেখে দাও, যাতে পরীক্ষার সময় এই প্রশ্নটা এলে যেন তোমার লিখতে গিয়ে সেটা যেন তোমার আটকে না যায়। তার সাথে সাথে কোয়ান্টাম থিওরি দিয়ে কোন কোন মানে জিনিসগুলো ব্যাখ্যা করা যায়, কোন কোন জিনিসগুলো ব্যাখ্যা করা যায় না, এগুলো সবই তোমাদের বইতে লিস্ট করে দেওয়া আছে। যেমন ধরো ওয়েভ থিওরি দিয়ে ব্যাখ্যা করা যাবে না ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক ইফেক্ট, অ্যাটমোস্ফিয়ার, এগুলো কিন্তু ওয়েভ থিওরি দিয়ে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু কোয়ান্টাম থিওরি দিয়ে ব্যাখ্যা করা যাবে। তারই মধ্যে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এর আমাদের সিলেবাসে রয়েছে, বা আলোক তড়িৎ ক্রিয়া। এই আলোক তড়িৎ ক্রিয়া ব্যাপারটা তোমরা সবাই জানো, তবুও আমি বলবো, ধরো কিছু কিছু ডেফিনেশন, যেমন কার্য অপেক্ষক, এই কার্য অপেক্ষকের ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। একটু খেয়াল করে দেখবে যে কার্য অপেক্ষক বলতে বোঝাচ্ছে যে সর্বনিম্ন যে এনার্জি, অর্থাৎ মিনিমাম যে এনার্জিটা দিলে কোন একটা ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রন জাস্ট বেরিয়ে আসে, অর্থাৎ সে ইলেকট্রনটা বেরিয়ে আসার উপক্রম করে, সেইটাকে বলা হচ্ছে কার্য অপেক্ষক। এই সংজ্ঞাটা যখনই তোমাদের লিখতে বলা হয়, তখন ওই যে সর্বনিম্ন শক্তি অ্যাপ্লাই করলে, বা ফর হোয়াট মিনিমাম ভ্যালু অফ এনার্জি, এই মিনিমাম কথাটা বা সর্বনিম্ন কথাটা, এই কথাটা কিন্তু তোমাদের বাদ চলে যায় অনেক সময়। তাই ডেফিনেশনটা খুব ভালো করে পড়বে, বইতে দেওয়া আছে। ভালো করে যেটা মাথায় রাখার জিনিস সেটা হচ্ছে সর্বনিম্ন, যে সর্বনিম্ন শক্তি, সর্বনিম্ন কথাটা তোমাদের বাদ যেন না চলে যায়, তাই এটা মাথায় রাখতে হবে। এবং তার সাথে সাথে ইলেকট্রনটা বেরোনোর জন্য উপক্রম করে, এই ব্যাপারটা কিন্তু বোঝাতে হবে যে ইলেকট্রন বেরিয়ে চলে গেল, বেরোনোর জন্য উপক্রম করে, জাস্ট বেরিয়ে আসে, অর্থাৎ সে যখন ওই এনার্জিটা পায় তখন সে ইলেকট্রনটার কাইনেটিক এনার্জিটা একদম মানে মানে হব 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 করছে আর কি, মানে কাইনেটিক এনার্জিটা একটা পজিটিভ ভ্যালু পাচ্ছে যাতে করে বেরিয়ে আসতে পারেও, সেই ব্যাপারটা, অর্থাৎ ইলেকট্রনটা বেরিয়ে আসার জন্য উপক্রম করে, এই উপক্রম করে কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও মিস করলে চলবে না। তাই কার্য অপেক্ষকের সংজ্ঞা, এটা খুব শুনতে সাধারণ বলে মনে হলেও এটা লিখতে গিয়ে অনেকেই ভুল করে ফেলে এবং তার জন্য কোনো মার্কস পায় না। তাই স্টুডেন্টস, এই ভুলটা যেন তোমরা করবে না। এরপরে তোমাদের ফটো ইলেকট্রিক এফেক্টের যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনটা তোমাদের অবশ্যই জানতে হবে, তোমরা সবাই জানো। এখানে এইচ নিউ হচ্ছে যে এনার্জিটা মেটাল সারফেসে এসে পড়ছে, ফাই হচ্ছে কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন, আর হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, এটা মানে হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ কাইনেটিক এনার্জি। অর্থাৎ এখানে এইচ নিউ আলো পড়লে পারে সেই আলোর থেকে এনার্জি নিয়ে ইলেকট্রন পৃষ্ঠ থেকে বেরিয়ে যাবে। এইখানে একটু কনসেপচুয়াল ব্যাপার আছে যেটা অনেকেই মিস করে যাও, সেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে ধরো এখানে 1,00,000খানা ফোটন পড়েছে, তাহলে কি 1,00,000খানা ইলেকট্রন বেরিয়ে যাবে? তা কিন্তু নয়। ওই ফোটনগুলোর মধ্যে যারা ইলেকট্রনগুলোর সাথে একদম সঠিকভাবে সংঘর্ষ করতে পারবে, ধরো একদম মাথায় মাথায় হেড অন সংঘর্ষ যাদের হয়েছে, তাদের পুরোপুরি এনার্জিটা ইলেকট্রনের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, সেই ইলেকট্রনটা প্রচন্ড কাইনেটিক এনার্জি নিয়ে ছুটে বেরিয়ে চলে আসবে, একদম ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিতে পৃষ্ঠ ছেড়ে বেরিয়ে চলে যাবে। কিন্তু যার সাথে ঠিকমতো মানে ধাক্কাধাক্কি হয়নি, সে কিন্তু পুরো এনার্জিটা পাবে না ফোটনের, তার ফলে সে কিন্তু একটু কম কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, এরকম করতে করতে যার সাথে একদম ঠিকঠাক ভাবে হলোই না মানে ধাক্কাধাক্কি, সেখানে কিন্তু দেখা যাবে ইলেকট্রনটা বেরিয়েই আসবে। অর্থাৎ তোমাকে যে বলা হয় যে ন্যূনতম একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যে তোমার যে সংজ্ঞাটা আছে, যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মানে এমন একটা ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি মিনিমাম যে ফ্রিকোয়েন্সিতে পড়লে পারে ইলেকট্রন বেরিয়ে আসবে। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিতে পড়লে একদম ইলেকট্রন বেরোবেই বেরোবে, এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইলেকট্রন ম্যাক্সিমাম নিয়ে বেরিয়ে আসতে পারে, ইলেকট্রন বেরোনোর চান্স আছে আর কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই ব্যাপারটা বুঝে নিতে হবে। অর্থাৎ এখান থেকে যদি থ্রেশহোল্ড এনার্জির মতো ফ্রিকোয়েন্সি নিয়ে একটা আলো যদি পড়ে, তাহলে ইলেকট্রনের যে বেরিয়ে আসার সর্বোচ্চ এনার্জি সেটা হচ্ছে ই ম্যাক্স। ঠিক আছে, আর সর্বনিম্ন যে এনার্জি সেটা কিন্তু জিরো, অর্থাৎ ইলেকট্রন নাও বেরোতে পারে। জিরো থেকে ইম্যাক্স পর্যন্ত বিভিন্ন এনার্জি কিন্তু নিয়ে ইলেকট্রনটা বেরিয়ে আসতে পারে। এই ব্যাপারটা কিন্তু মাথায় তোমাদের পরিষ্কার করে রেখে দিতে হবে। হয়তো খুব তোমার কনসেপ্টটা ঠিক আছে কিনা জানার জন্য তোমাকে জিজ্ঞাসা করালো, বা সহজ প্রশ্ন ধরো এটাই জিজ্ঞেস করলে যে এত এনার্জির একটা ফোটন মেটাল সারফেসে পড়েছে, তাহলে এমিটেড ইলেকট্রনের মিনিমাম কাইনেটিক এনার্জি কত, মিনিমাম কাইনেটিক এনার্জি, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যান্সার হবে জিরো। যদি বলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত, তখন তুমি এই ইকুয়েশনটা ব্যবহার করে নিয়ে এই হাফ এম ভি ম্যাক্স স্কয়ার এনার্জিটাকে তুমি বার করে নিতে পারবে। ওকে, যাই হোক, আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এরপরে আমাদের কিছু গ্রাফস রয়েছে, যে গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো ইন্টেন্সিটি, কারেন্ট ভার্সেস ভোল্টেজ, আইভি ক্যারেক্টারিস্টিক। এটা কিসের জন্য না, বিভিন্ন ইন্টেন্সিটির আলো তোমার এই ফটো ইলেকট্রিক ইফেক্টে বিভিন্ন ইন্টেন্সিটির আলো ফেলা হচ্ছে, ফ্রিকোয়েন্সি সেম, যেটা কিনা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে একটু বেশি, সেই ফ্রিকোয়েন্সিতে ফেলা হচ্ছে, কিন্তু ওই ফ্রিকোয়েন্সির বিভিন্ন ইন্টেন্সিটির আলো ফেলা হচ্ছে। তাহলে আইভি ক্যারেক্টারিস্টিক কি হবে, অর্থাৎ কত ভোল্টেজ দিলে পারে কত কারেন্ট আমি পাবো। ঠিক আছে, তোমরা সকলেই জানো ব্যাপারটা কি।
এই গ্রাফটা একটু মাথায় রাখবে, যত ইন্টেন্সিটি বাড়বে তার স্যাচুরেশন কারেন্টটা বাড়বে। এরপরে যে গ্রাফটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ফ্রিকোয়েন্সির আলো ফেলা হবে এবং ইন্টেন্সিটিটা আমি একই রেখেছি, ঠিক আছে, এবং ওই ফ্রিকোয়েন্সিগুলো প্রত্যেকটাই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বেশি ফ্রিকোয়েন্সি। সেক্ষেত্রে গ্রাফ কিরকম হবে? এই হচ্ছে দুটো গ্রাফ, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে গ্রাফটা, সেই গ্রাফটা হচ্ছে এই গ্রাফটা, যেখানে স্টপিং পোটেনশিয়াল আর ফ্রিকোয়েন্সি গ্রাফ রয়েছে। স্টপিং পোটেনশিয়াল আর ফ্রিকোয়েন্সি গ্রাফটা তোমাকে আঁকতে দেয়, দিয়ে বলে এই গ্রাফের নতিটা কি বোঝাচ্ছে। দেখো নতি কিন্তু h/e, অর্থাৎ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডিভাইড বাই ই, এটা হচ্ছে নতি বোঝাচ্ছে। আর এই অ্যাক্সিস একদম কাট যেখানে করছে, সেই অ্যাক্সিসটা যেখানে কাট হচ্ছে ওয়াই অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিসে কি বোঝাচ্ছে -5/e, অর্থাৎ কার্য অপেক্ষককে ই দিয়ে ভাগ করে যেটা পাচ্ছ তার সামনে একটা মাইনাস চিহ্ন বসালে যা হবে সেইটা তোমার পাওয়া যাবে এইখানে। এবং এই হচ্ছে তার ইকুয়েশনটা, এইচ নিউ ইজ ইকুয়াল টু এই ব্যাপার। এইবারে এখানে আরেকটা জিনিস আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে যখন এনার্জি এভাবে পড়ছে, একটা ফোটন যখন নিউ ফ্রিকোয়েন্সি নিয়ে পড়ছে, তখন যে ফোটনের যে এনার্জি হয় সেটা হচ্ছে কি এইচ নিউ, সেটা হচ্ছে এইচ নিউ, বা সেটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে। এখন আমি যদি প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দিই এবং বসিয়ে দিয়ে এনার্জিটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে দিই, তাহলে তোমরা মাথায় রাখবে, তাহলে আমার ফর্মুলা আছে এরকম, ইটা এখন ইলেকট্রন ভোল্টে কনভার্টেড হবে, এইচ সি ভ্যালু আমি বসিয়ে দেবো, এইচ এর ভ্যালু সি এর ভ্যালু বসিয়ে দেবো, তখন এটা হয়ে যাবে 12,420 ডিভাইডেড বাই ল্যামডা, যেখানে ল্যামডাটা অ্যাংস্ট্রমে ইউজ হচ্ছে। অর্থাৎ এই যে একটা শর্টকাট ফর্মুলা, এই ফর্মুলাটা একটু মাথায় রাখবে, বিভিন্ন রকম অঙ্ক করতে কাজে লাগে। অর্থাৎ ধরো 6000 অ্যাংস্ট্রমের আলো এসে পড়ছে, তার এনার্জি ইলেকট্রন ভোল্টে কত? খুব ইজি, 6000 অ্যাংস্ট্রম মানে 6000 বসিয়ে দেবে, 12,400 বাই 6000 করে দেবে, ওই আলোটার ইলেকট্রন ভোল্টে কত এনার্জির আলো সেটা কিন্তু এখান থেকে বের করে যায়, খুব সহজেই বের করে দেওয়া যায়। তাই এই ফর্মুলাটাকে প্রয়োজন অনুসারে ব্যবহার করবো, যেখানে সেখানে ব্যবহার করবো না, কারণ যখন এইচ এর ভ্যালু সি এর ভ্যালু কোশ্চেনে যখন দেওয়া থাকে তখন কিন্তু এই ফর্মুলাটা দুম করে ব্যবহার করা যায় না। তুমি ক্রস চেক করতে পারো, ফর্মুলাটা ব্যবহার করে তুমি ক্রস চেক করতে পারো যে তোমার অঙ্কটার সাথে এই ফর্মুলার ক্রস চেক করে যে আনসারটা আছে তার সাথে যেন মিলছে কিনা, এটা তুমি ক্রস চেক করতে পারো। আর একটা কায়দা করতে পারো, সেটা হচ্ছে তুমি সব ডেটাগুলো বসালে, বসিয়ে ক্যালকুলেশনটা করলে না, তুমি ক্যালকুলেশনটা ব্যাক এই ক্যালকুলেশনটা করলে, তুমি জানো কি আনসার আছে, সেই আনসারটা তুমি প্রয়োজন মতো বসিয়ে দিলে, কায়দা করে তুমি এটাকে ব্যবহার করতে পারো, যে বুঝবে সে আশা করি পারবে এটাকে ব্যবহার করতে। আচ্ছা বেশ, এরপরে তোমাদের সিলেবাসে খুব স্পষ্টভাবে হার্জ এক্সপেরিমেন্ট, লেনার্ড এক্সপেরিমেন্ট বলে দুটো কথা লেখা আছে। এখন হার্জ এক্সপেরিমেন্ট থেকে সেরকম ভাবে জিজ্ঞাসা করার কিছু নেই, উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, সেখানে আল্ট্রাভায়োলেট রে নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন, যে প্লেটে আল্ট্রাভায়োলেট রে গুলো এসে পড়েছিল সেই প্লেটের নেগেটিভ পোটেনশিয়াল খানিকটা কমে গেছিল। অবভিয়াসলি সেখান থেকে ইলেকট্রন এমিট হয়ে বেরিয়ে চলে আসছে, তাহলে যে প্লেটে আল্ট্রাভায়োলেট রেটা পড়ছে সেই প্লেটের নেগেটিভ পোটেনশিয়াল তো কমে আসবে। এই অবজারভেশন উনি পেয়েছিলেন, তাই হার্জ অবজারভেশনটা খুব ইম্পর্টেন্ট। অনেক তোমাকে প্রশ্ন করতে পারে যে ফটোইলেকট্রিক এফেক্ট ঘটার সময় যে প্লেটে আমার ফোটনগুলো এসে পড়ছে সেই প্লেটের পোটেনশিয়াল, সেই প্লেটের পোটেনশিয়ালটা যতটা নেগেটিভ ছিল তার থেকে তার নেগেটিভিটি কমে যাচ্ছে, এই কথাটা ঠিক না ভুল, বা কমে যায়, এই নিয়ে প্রশ্ন তোমাকে করতে পারে। একটু মাথা ঠান্ডা রেখে, একটু মনে রেখে খেয়াল করে আনসারটা দিও। তারপরে লেনার্ড অবজারভেশন বলে তোমাদের সিলেবাসে জল করছে, যদিও কোনোবার এখান থেকে কোশ্চেন করা হয় না, যেইতে কোশ্চেন করা হয়, যেই মেনে কোশ্চেন করা হয়, কিন্তু হায়ার সেকেন্ডারিতে প্রথম লেনার্ড এক্সপেরিমেন্টের আমি দেখলাম সিলেবাসটা এখানে লেখা রয়েছে। তো সেখানে তোমাকে জানতে ব্যাপারটা কি একটু বলে দিচ্ছি ছোট্ট করে। এই হচ্ছে একটা এক্সপেরিমেন্টটা সেটআপ, এখানে রয়েছে আমার মানে নেগেটিভ প্লেট, ঠিক আছে, এখানে নেগেটিভ প্লেট রয়েছে, অর্থাৎ এটা ক্যাথোড, এই ক্যাথোডে আলো এসে পড়ছে, লাল লাল গুলো হচ্ছে আলো, আলো এসে পড়ার জন্য এখান থেকে ইলেকট্রন এমিট হচ্ছে, ঠিক আছে, ইলেকট্রন এমিট হয়ে সোজা বেরিয়ে চলে আসার চেষ্টা করছে একদম। এখানে একটা প্লেট থাকে যেটা আমি আঁকতে ভুলে গেছি, এটা যে পজিটিভ প্লেট থাকে, এই প্লেটটা ওকে টানছে ইলেকট্রনটাকে। তো যখনই সেই ইলেকট্রনটা হেভি কাইনেটিক এনার্জি নিয়ে পজিটিভ প্লেটের দিকে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বোর্ডের সাথে লম্বালম্বি ভাবে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড ফেলে দেবো। এখন এখানে বি দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বোঝাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড ফেলে দেবো, তাহলে কি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে ইলেকট্রনটা যাওয়ার চেষ্টা করবে এবং সে একটা কার্ভড পাথ নিয়ে নেবে, ঠিক আছে, এটা সার্কুলার পাথ হয়ে যাবে, সেই সার্কুলার রেডিয়াস ধরলাম আর, ঠিক আছে। তাহলে কিউ বাই এম ইজ ইকাল টু আসবে 2v ডিভাইডেড বাই বি স্কোয়ার আর স্কোয়ার। বি হচ্ছে কি যে ম্যাগনেটিক ফিল্ডটা তুমি ইউজ করলে সার্কুলার পাথ করার জন্য, আর হচ্ছে সেই যে সার্কুলার পাথ করলে তার রেডিয়াস, আর ভি হচ্ছে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তুমি এখানে ক্রিয়েট করেছো, দুটো অ্যানোড আর ক্যাথোডের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট করেছো সেটা হচ্ছে ভি। তাহলে চার্জ টু মাস রেশিও আসবে 2v বাই বি স্কোয়ার আর স্কোয়ার, চার্জ টু মাস রেশিও, এবং সেই চার্জ টু মাস রেশিওটা অবভিয়াসলি ই বাই এম এর সাথে মিলে যাবে, মানে ইলেকট্রনের চার্জ টু স্পেসিফিক যে চার্জ টু মাস রেশিও আছে তার সাথে এটা কিন্তু মিলে যাবে। ওকে, তো এই ফর্মুলা দিয়ে অঙ্ক যেইতে আসে। এখন হায়ার সেকেন্ডারিতে যেহেতু রয়েছে, একটু খেয়াল রেখো, যদি অঙ্ক দেয় তাহলে এই ফর্মুলা তুমি ইউজ করে অঙ্কটা করে ফেলতে পারবে ইজি। এবং এর সাথে সাথে তোমাকে পড়তে হবে যে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। স্টুডেন্টস, আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা বইতে পয়েন্ট ওয়াইজ লেখা আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্য ভালো করে পড়বে, এবং এখনো যদি বুঝে না থাকো তাহলে ওগুলোকে একটু ভালোভাবে ভেবে ভেবে বোঝার চেষ্টা করবে বৈশিষ্ট্য, প্রত্যেকটা বৈশিষ্ট্য, এবং প্রত্যেকটা বৈশিষ্ট্য থেকে কিন্তু তোমাদের প্রশ্ন চলে আসতে পারে। একটু মাথা ঠান্ডা করে বৈশিষ্ট্যগুলো পড়বে, কয়েকটা বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে বা আসতেই পারে।
স্টুডেন্টস বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়ে একদম মনে রাখার চেষ্টা করবে। ডিরেক্টলি বৈশিষ্ট্য লিখতে দিতেও পারে, ঠিক আছে? তো স্টুডেন্টস অবশ্যই আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য মনে রাখবে, লিখে লিখে প্র্যাকটিস করবে। তরঙ্গ তত্ত্বের ব্যর্থতার কারণ, মানে তোমার যে ওয়েব থিওরিটা সেটা ফটোইলেকট্রিক ইফেক্টে যে ব্যর্থ হচ্ছে সেটা তুমি বুঝলে কি করে? তার সপক্ষে তুমি একটা বা দুটো বা তিনটে যুক্তি দাও, এরকম প্রশ্ন করতে পারে। সেক্ষেত্রে যুক্তিগুলো দেখো লেখা রয়েছে। ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির ব্যাখ্যা তুমি পাবে না ওয়েব থিওরিতে। কেন ফোটো ইলেকট্রনের ম্যাক্সিমাম একটা লিমিট রয়েছে গতিশক্তির, সেটা তুমি ওয়েব থিওরিতে ব্যাখ্যা দেওয়া যায় না। কেন ইনিশিয়াল ফ্রিকোয়েন্সিটা যেটা রয়েছে, থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি যেটা প্রারম্ভ কম্পাঙ্ক, সেটা কেন রয়েছে, আসল কেন ওয়েভ লেন্থের উপর কেন ডিপেন্ড করছে না বা ইন্টেন্সিটির উপর কেন ডিপেন্ড করছে না, সেগুলো কিছুই কিন্তু ওয়েব থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় না, সেগুলো কোয়ান্টাম থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়। এবং তাৎক্ষণিকতা, যে আলো পড়ার সাথে সাথে ইমিশন শুরু হয়ে গেল, কেন সাথে সাথে কোনো টাইমই নিচ্ছে না, পড়ছে সঙ্গে সঙ্গে এমিশন শুরু হচ্ছে, সেটা কিন্তু ওয়েব থিওরিতে ব্যাখ্যা করা যায় না, সেটা করা যায় তোমার কোয়ান্টাম থিওরিতে। তাই এই তিনটে পয়েন্ট কিন্তু মনে রাখবে এবং ব্যাখ্যাগুলো তুমি কিন্তু পড়ে সেটাকে বুঝে রাখবে এবং লিখে প্র্যাকটিস করে রাখবে। তারপরে ফোটন নিয়ে কিছু কথাবার্তা রয়েছে। ফোটন নিয়ে, ফোটনের এনার্জি ইজ ইকুয়াল টু এইচ নিউ। সেখানে ফোটনের যে এবং ফোটনের রিলেটিভিস্টিক এবং এনার্জি যেটা রয়েছে, ফোটনের যে রিলেটিভিস্টিক অ্যাপ্রোচ এনার্জি যে ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা মনে রাখবে। ই ইজ ইকুয়াল টু পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট সি টু দি পাওয়ার 4 অবশ্যই মনে রাখবে, কারণ এই ফর্মুলাটা ইউজ করে অনেক সময় অঙ্ক আমি দিতে দেখেছি। কোশ্চেন ব্যাংকের একদম তোমাদের যে কোশ্চেন ব্যাংক রয়েছে রিয়াল মেটেরিয়াল, তার ফার্স্ট পেজে প্রথম পেজেই এই ফর্মুলা ইউজ করে কিন্তু একটা অঙ্ক দেওয়া রয়েছে দেখলাম। অর্থাৎ এই ফর্মুলাটা একটু মনে রাখবে। এই ফর্মুলাতে এম নট হচ্ছে ফোটনের মাস, ফোটনের রেস্ট মাস কি হয়, ফোটনের রেস্ট মাস হচ্ছে 0। সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো ফোটনের এনার্জি হয়ে যাচ্ছে পিইসি, পিইসি মানে মোমেন্টাম ইন্টু লাইট স্পিড। এই করলে আমরা ফোটনের এনার্জি পাবো। অর্থাৎ ফোটনের যে মোমেন্টাম সেটা হচ্ছে ই বাই সি বা এইচ নিউ বাই সি। অনেক সময় জিজ্ঞেস করে ফোটনের ভরবেগ কত, ফোটনের ভরবেগ হচ্ছে এইচ নিউ বাই সি। বা বলে দিল যে এই একটা ফ্রিকোয়েন্সি বলে দেওয়া আছে, বলে এই কালারের বেগুনি রঙের ফ্রিকোয়েন্সি এত, তাহলে এই কালারের একটা ফোটনের মোমেন্টাম কত, ভরবেগ কত। সেক্ষেত্রে এইচ নিউ বাই সি এই ফর্মুলাটা ইউজ করে তুমি ফোটনের মোমেন্টাম বার করে ফেলতে পারবে। ওকে, এবং এর সাথেই রয়েছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, অর্থাৎ বিকিরণের দুটো রূপ, একটা পদার্থ একটা তরঙ্গ। পদার্থ আর তরঙ্গ এই ব্যাপার দুটো আলাদা কিছুই নয়। তরঙ্গ পদার্থতে রূপান্তরিত হতে পারে বা পদার্থ তরঙ্গতেও রূপান্তরিত হতে পারে, বা তরঙ্গ কখনো পদার্থের মতো আচরণ করতে পারে, পদার্থ কখনো তরঙ্গের মতো আচরণ করতে পারে। এই ব্যাপারটা নিয়ে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি রয়েছে। এখানে আমরা ডি ব্রগলির হাইপোথিসিস করবো, যেখানে ওরা ডি ব্রগলি বলছেন যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। পি হচ্ছে কোন একটা পার্টিকেলের মোমেন্টাম। তাহলে পার্টিকেলের মোমেন্টাম যদি পি হয়, তাহলে সেই পার্টিকেলের মোমেন্টামের সাথে অ্যাসোসিয়েটেড যে ওয়েভলেন্থ হবে তার ভ্যালুটা এইচ বাই পি করলে বেরিয়ে চলে আসবে। এটা হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিস। এখানে মাথায় রাখার বিষয় যে এটা তো সবাই জানবে, এই ডি ব্রগলি হাইপোথিসিসটাকে পি এর জায়গায় আমি রুট ওভার 2m লিখতে পারি। অর্থাৎ কোনো টাইনি পার্টিকেল, তার যে মোমেন্টাম, তার ফর্মুলা আমরা জানি, মোমেন্টাম ইজ ইকুয়াল রুট ওভার 2m। আমরা জানি যেখানে এম হচ্ছে মাস, ই হচ্ছে কাইনেটিক এনার্জি। তো সেখান থেকে আমরা অনেক সময় নিউট্রন রিলেটেড অঙ্ক থাকে, যেটা উষ্ণ অবস্থায় নিউট্রনকে ছোড়া হয়েছে, বা গ্যাস পার্টিকেল রয়েছে, এই ধরনের যে পার্টিকেল গুলো যার এনার্জি 3/2 কেটি হবে, যেখানে কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। তো অনেক সময় ই এর জায়গায় 3/2 কেটি বসিয়ে প্রবলেম সলভ করতে যায়। যে টেম্পারেচার বলে দেওয়া আছে, এই টেম্পারেচারে নিউট্রন রয়েছে, তাহলে এ এনার্জি কত হবে, বা এই টেম্পারেচারে যদি থাকার জন্য ওই নিউট্রনটার ওয়েভলেন্থ কি হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি ই এর জায়গায় 3/2 কেটি বসিয়ে দিতে পারো প্রয়োজন অনুসারে। এবং অনেক সময় এই যে দেখো এই যে কাইনেটিক এনার্জিটা, সেটা ই ইন্টু ভি লেখা যায়, মানে ইলেকট্রনের চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। যে পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে তুমি ইলেকট্রনটাকে ছুড়েছো, সেখান থেকে খুব ইজিলি এটাও দেখানো যায়, যদি ল্যামডাটা অ্যাংস্ট্রমে লেখো, তাহলে দুপাশে যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভোল্ট থাকে, তাহলে 12.27 বাই রুট ওভার ভি করলে পারে কিন্তু তোমার অ্যাংস্ট্রমে কিন্তু ওয়েভলেন্থটা বেরিয়ে চলে আসবে। অর্থাৎ একটা ইলেকট্রনকে তুমি অ্যাক্সেলারেট করেছো, মানে আমি বলতে চাইছি এই হচ্ছে ব্যাপার, একটা ইলেকট্রনকে তুমি অ্যাক্সেলারেট করেছো, একটা ইলেকট্রনকে এইভাবে অ্যাক্সেলারেট করেছো। তাহলে ইলেকট্রন তো পাঠিয়েছো তুমি এদিকে, ঠিক আছে? এবার ইলেকট্রন যে পাঠিয়েছো তার এখানে যে পোটেনশিয়াল ডিফারেন্স ছিল, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে ভি। তাহলে ইলেকট্রন হেভি গতি শক্তি নিয়ে এগিয়ে আসবে, হু হু করে এগিয়ে আসবে, ঠিক আছে? তার মানে ওর মোমেন্টাম তৈরি হয়ে যাবে। তার মানে কি, তার সাথে সাথে ডি ব্রগলি থিওরি অনুযায়ী ওই ইলেকট্রনের একটা ওয়েভলেন্থ তৈরি হয়ে যাবে। সেই ইলেকট্রনের ওয়েভলেন্থ কত, সেটা হচ্ছে 12.27 বাই রুট ওভার ভি। ভিটা কি না, এই দুটো প্লেটের পোটেনশিয়াল ডিফারেন্স। সেটা কোথা থেকে এলো, সেটা এইখান থেকে। এইচ বাই পি বলেছিলাম, পি এর জায়গায় রুট ওভার 2m বসাচ্ছি। ই মানে ক্যাপিটাল ই, মানে এই যে ক্যাপিটাল ই এর জায়গায় আমি ই ইন্টু ভি বসাচ্ছি। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ আর ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। অর্থাৎ কাইনেটিক এনার্জির জায়গায় আমি ই ইন্টু ভি বসাতেই পারি। সেখান থেকে কিন্তু ডিরেক্টলি এই ফর্মুলাটা চলে আসে। এখানেও একটা ব্যাপার আছে, যখন তোমাকে হায়ার সেকেন্ডারি বোর্ডে এই ধরনের অঙ্ক করতে দেওয়া হয় যে একটা ইলেকট্রনকে এত ভোল্টের মধ্যে দিয়ে অ্যাক্সিলারেট করেছি আমি, তাহলে ওর ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে, এই ধরনের প্রবলেমগুলো যদি সলভ করতে দেয়, তাহলে এই ফর্মুলাটা তোমাকে সলভ করতে হবে। এই ফর্মুলাটা সলভ করে এই ডেটাগুলো বসিয়ে ক্যালকুলেশন খুব জটিল হবে,
আমি বলবো এইভাবে ক্যালকুলেশনটাকে করে নিয়ে তুমি অ্যান্সারটা জেনে গেলে, এবারে এইখানে ডেটাগুলো প্রয়োজন মতো বসিয়ে দিলে, ক্যালকুলেশনটা করলে না, এই অ্যান্সারটা এখানে, যে অ্যান্সারটা তুমি এইভাবে পেয়েছো সেই অ্যান্সারটা তুমি বসিয়ে দাও, দেবে তোমার অ্যান্সার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এই ট্রিকগুলো তুমি যেইতেও অ্যাপ্লাই করতে পারো। যেইতে মেনলি এগুলো অ্যাপ্লাই করা হয়, বোর্ডেও তুমি অ্যাপ্লাই করো, কেউ তো আর বুঝতে পারছে না। ঠিক আছে, এরপরে ডি ব্রগলি হাইপোথিসিস থেকে কি করে বোর্ড থিওরিতে আসা যায় এটাও কিন্তু প্রমাণ করতে দেয় মাঝে মাঝে। সেটা তোমরা আশা করি পারবে। দেখো এখানে আমি ছোট্ট করে করে দিয়েছি, যেমন মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম এমভি ইন্টু আর, তাই তো? এমভি মানে কি? এমভি মানে হচ্ছে মোমেন্টাম, সেই মোমেন্টামের জায়গায় এইচ বাই ল্যামডা লিখেছি। ঠিক আছে, এবার এইখানে চলে আসো, এই যে রাস্তায় ঘুরছে সেটা তো 2 পাই আর হচ্ছে তার পরিধি, সেই পরিধি সমান হচ্ছে এন ইন্টু ল্যামডা। ঠিক আছে, এন ইন্টু ল্যামডা, অর্থাৎ এন খানা ওয়েভ আমি মনে করলাম ওখানে জেনারেট হয়েছে, ওই যে পার্টিকেলটা ঘুরছে সেই এন খানা ওয়েভের জন্ম দিয়েছে। তাহলে আমরা লিখতেই পারি যে 2 পাই আর ইজ ইকুয়াল টু এন ল্যামডা হবে। এখানে একটা দুটো তিনটে করে এন খানা ওয়েভ থাকে। বেশ, সেখান থেকে আমরা ল্যামডার ভ্যালুটা পেয়ে গেলাম 2 পাই আর বাই এন। সেই ল্যামডার ভ্যালুটা আমি এইখানে পুট করে দিলাম। পুট করার সাথে সাথে দেখো দেখো এনএইচ বাই 2 পাই চলে এলো, অর্থাৎ এল এন ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। অর্থাৎ ডি ব্রগলি থেকে বোর থিওরি কিন্তু এখান থেকে আমরা আসতে পারলাম। তো স্টুডেন্টস, এই হচ্ছে তোমার প্রয়োজনীয় থিওরি, ডেরিভেশন, ডেফিনেশন সবকিছু। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগলো। এরকমই ভিডিও যদি পেতে চাও তাহলে কমেন্টে জানাও এরপর কোন সাবজেক্টের উপরে তুমি এরকম ভিডিও পেতে চাইছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।